হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে কি তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। এটা তোমাদের চ্যাপ্টার নাম্বার 3-তে রয়েছে। তো হঠাৎ করে এই চ্যাপ্টারটা আমি পড়তে যাবো কারণ প্রথম কোশ্চেনটা তোমাদের এটাই আসবে। তো আমি যেটা প্রথমে বলি যে ইলেকট্রোকেমিস্ট্রি, এই যে তড়িৎ রসায়ন, এটা কার উপরে ডিল করে কার উপরে? ইলেকট্রিক কারেন্ট বা কারেন্ট এনার্জি। ঠিক আছে, এই ইলেকট্রিক্যাল এনার্জি বা কারেন্ট এনার্জি, এই এনার্জি থেকে কি হচ্ছে, একটা কোনো রাসায়নিক বিক্রিয়া করানো হচ্ছে বা রাসায়নিক বিক্রিয়া থেকে বা রাসায়নিক শক্তি, ঠিক আছে, কেমিক্যাল এনার্জি, এদের যে কনভার্সন হয়, ইন্টার কনভার্সন হয়, সেইটাই মেনলি আমি এই ব্রাঞ্চ অফ কেমিস্ট্রিতে পড়বো। সেটাকে আমরা বলছি কি ইলেকট্রোকেমিস্ট্রি। ওকে, বা এটার এই চ্যাপ্টারের কাজ কি, উপকারিতা কি? দেখো, ব্যাপার হচ্ছে আমাদের এখন সবাই জানো যে ব্যাটারি, জানো তোমাদের কম্পিউটারের ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি, ফোনের ব্যাটারি এবং নর্মালি টর্চের ব্যাটারি, এই সমস্ত ব্যাটারি এগুলো পুরোপুরি ইলেকট্রোকেমিস্ট্রির উপরে নির্ভর করে। ওকে, এর মানে এই যে ব্যাটারি যেগুলো তৈরি করা হয়েছে ইলেকট্রোকেমিস্ট্রির এই চ্যাপ্টার থেকে আইডিয়া নিয়ে এইসব ব্যাটারি ফ্যাটারিগুলো তৈরি করা হয়। যেমন ধরো রিচার্জেবল ব্যাটারি, ড্রোনের যে ড্রোনগুলো আকাশে উঠছে সেই সব ড্রোনের ব্যাটারি, এই সমস্ত বিষয়গুলো হয়। এছাড়া আমরা শুনেছি যে সোনার উপর যে প্লেটিং করা হয়, মানে ধরো আমরা যে মুখে বলি না সোনার জল ধরানো হয়েছে, রূপোর জল ধরানো হয়েছে, বা কোথাও দেখবে কোনো ব্লেডের উপরে লেখা থাকে প্লাটিনাম কোটেড। তো এই যে প্লাটিনাম কোটিং করা হয়েছে, যেটাকে বলে তড়িৎ লেপন, এটাও কিন্তু এই ইলেকট্রোকেমিস্ট্রিতে আমাদেরকে পড়তে হবে। এই জিনিসটা জন্যই আমাদেরকে ইলেকট্রোকেমিস্ট্রি সম্বন্ধে জানতে হবে। এছাড়া ধরো যে মেডিকেল অ্যাপ্লায়েন্সেস যেগুলো রয়েছে, মানে ধরো আমাদের যে ভিতরে পেসমেকার এইসব বসানো হয়, ওর মধ্যে ব্যাটারি লাগে। তো ওই সব ব্যাটারিগুলো কীভাবে ফাংশন করে, যা সব কিছু আছে, সেই সমস্ত জিনিসগুলো, যে জিনিসগুলো এখন পর্যন্ত আমি বললাম, এই জিনিসগুলো যে আইডিয়া, এটা কোথা থেকে পাবে? এই ইলেকট্রোকেমিস্ট্রি এই চ্যাপ্টার থেকে পাবে। ওকে, তো এই জন্য আমরা এই চ্যাপ্টারটা পড়বো। আর এই চ্যাপ্টারটা পড়লে আমরা এই বুঝতে পারবো এদের এই ব্যাটারি ফ্যাটারিগুলো ফাংশন কী। তো আমি প্রথমে তোমাদের বলে দিই যে এই যে রসায়ন যেটা হচ্ছে, তড়িৎ রসায়ন, এখানে কি হচ্ছে যে তড়িৎ শক্তি থেকে একটা রাসায়নিক শক্তিতে পরিণত হতে পারে, বা রাসায়নিক বিক্রিয়া থেকে বা রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। এই যে রূপান্তর, এই রূপান্তরটাকে আমরা কি বলছি? ইলেকট্রোকেমিস্ট্রি বলছি। ওকে, তো নর্মালি আমরা মেবি পড়েছি অলরেডি, আমরা ক্লাস 10-এ, যে ক্লাস 10-এ কি পড়েছি, যে 1793 খ্রিস্টাব্দে ভোল্টা উনি কি করেছিলেন, একটা সেট আপ তৈরি করেন। সেট আপটা কি, একটা এরকম পেপার নিয়েছিলেন, এরকম একটা ভিজে পেপার নিয়েছিলেন, যেটাকে আমরা ভিজে ব্লটিং পেপার নিয়েছিলেন। এর উপরে একটা ইলেকট্রোড বসিয়েছিলেন, এরকম একটা ইলেকট্রোড বসিয়েছিলেন, এখানে নিচে আরেকটা ইলেকট্রোড বসিয়েছিলেন, আবার এখানে আরেকটা পেপার দিয়েছিলেন, ভিজে পেপার, আবার এখানে উল্টো একটা ইলেকট্রোড দিয়েছিলেন। এরকম করে করে উনি একটা সার্কিট তৈরি করেছিলেন। ওকে, এগুলো হচ্ছে ভিজে পেপার, বড়গুলো হচ্ছে ভিজে পেপার। উপরের যে অংশটা, উপরের অংশটাতে উনি কি করেছিলেন? সিলভার প্লেট দিয়েছিলেন, এখানে কি করেছিলেন? একটা এজি প্লেট লাগিয়েছিলেন। আর নিচেরটাতে কি লাগিয়েছিলেন? নিচেরটাতে জিঙ্ক প্লেট লাগিয়েছিলেন। এবং এখানে এটাকে কি করেছেন? একটা সার্কিট তৈরি করেছিলেন, এর মুখ এবং নিচে এই দুটো জায়গাতে গিয়ে লাগিয়ে দেখেছিলেন যে এখান থেকে একটা লাইট জ্বলছে। ঠিক আছে, এটা টুনি বাল্ব লাগিয়ে দিয়েছিলেন। এরকম সেট আপ, মানে একটা ব্লটিং পেপারের উপরের প্রান্তে উনি সিলভারের একটা প্লেট লাগিয়েছিলেন, ঠিক আছে, রূপোর প্লেট, এবং নিচে কি করেছিলেন? একটা জিঙ্কের প্লেট লাগিয়ে, দুটো ভিন্ন প্লেট এই ভিজে কাগজের উপর এবং নিচে লাগিয়ে কি করেছিলেন? উনি ইলেকট্রিসিটি মানে কারেন্ট তৈরি করেছিলেন। ওকে, তো এরপরে আসা যায় 1800 খ্রিস্টাব্দে কি হয়েছিল? নিকলসন, এটা তোমরা অলরেডি পড়েছো। বিজ্ঞানী নিকলসন কি করেছিলেন? একটা নিয়েছিলেন, বিকার নিয়েছিলেন। এই বিকারের মধ্যে উনি দুটো গ্রাফাইডের তড়িৎদ্বার লাগিয়েছিলেন। আমি বলবো তড়িৎদ্বার কি জিনিস, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। ঠিক আছে, দুটো তড়িৎদ্বার লাগিয়েছিলেন, এবং তড়িৎদ্বার লাগিয়ে এখানে করেছিলেন কি, এখানে ব্যাটারি লাগিয়ে দিয়েছিলেন। আর এর মধ্যে কি ছিল? জল ছিল, শুধু জল। এখানে মোটামুটি উনি 9 থেকে 12 ভোল্টের ব্যাটারি লাগিয়েছিলেন। 12 ভোল্টের ব্যাটারি লাগানোর পরে উনি দেখিয়েছিলেন যে H2O কে তড়িৎ বিশ্লেষণ করে H2+O2 তৈরি করতে পেরেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ইলেকট্রিক্যাল
এনার্জি মানে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি বা রাসায়নিক বিক্রিয়া করিয়ে তড়িৎ শক্তি ওনারা দেখেছিলেন যে নর্মালি প্রথমে পর্যবেক্ষণ করেছিলেন এইভাবে যে ভোল্টা এটা তৈরি করে দেখেছিলেন যে এভাবে ইলেকট্রিসিটিও তৈরি হতে পারে, ঠিক আছে। যেখানে তোমার এই যে এই কাগজে এই যে ভিজে কাগজের যে বললাম যে ভিজে কাগজ, এটা কি, এটা এখানে ইলেকট্রোলাইট হিসেবে কাজ করছে, ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করছে তোমাদের এখানে, ঠিক আছে। তো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের বললাম যে এই যে তড়িৎদ্বার এই যে ইয়েটা এই জিনিসটা কি, এটা আমি তোমাদের আস্তে আস্তে বলে যাচ্ছি, পরপর বলে যাচ্ছি, ওকে। এরপরে আসছে কি আমাদেরকে এই যে এইটাকে বলা হয় এটা কোষ বলা হয়, এটা তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। আমি এটাকে মুছে দিচ্ছি, যে তড়িৎ রাসায়নিক কোষটা আমি আসছি, তোমরা এটা লিখে নিয়েছো আশা করি। আমি এটা লিখছি যে এটা তড়িৎ রাসায়নিক কোষ বলতে কি বোঝায়। তড়িৎ রাসায়নিক কোষ যে একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে কি থাকবে, একটা তড়িৎ বিশ্লেষ্য থাকবে এবং দুটো ইলেকট্রোড থাকবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, একটা তড়িৎ রাসায়নিক কোষে কি থাকবে, একটা সিস্টেমে কি থাকবে, যেটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকবে এবং দুটো তড়িৎদ্বার থাকবে, ঠিক আছে। সেই যে বিশেষ সিস্টেমটাকে তাহলে কি হচ্ছে, আমি কি বললাম, তড়িৎ বিশ্লেষ্য থাকতে হবে, ওকে, বা ইলেকট্রোলাইট থাকতে হবে আর দুটো তড়িৎদ্বার থাকতে হবে। তাহলে কি হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইটটা আমরা আবার যখন আমরা আস্তে আস্তে পড়বো তখন আমরা জানতে পারবো। এবার তড়িৎদ্বার দুটো লাগবে, ওকে, দুটো তড়িৎদ্বার লাগবে। তো দুটো তড়িৎদ্বার যেখানে লাগবে, এই যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারটাকে কি বলা হয়, এক ধরনের একটা দণ্ড বলা হয়। এই দণ্ডটা কি হয়, দুটো প্রকারের হয়, একটা হয় ইনার্ট হয় আর একটা হয় কি অ্যাক্টিভ। ইনার্ট মানে কি, এই দণ্ডটা এই যে তড়িৎদ্বারের যে দণ্ড দুটো দেখলে, এই দণ্ডটা একটা ইনার্ট হচ্ছে। ইনার্ট মানে কি, এরা কি করে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, ঠিক আছে। যেমন ধরো প্লাটিনাম, প্যালাডিয়াম, এগুলো কি হচ্ছে প্লাটিনামের দণ্ড বা গ্রাফাইটের দণ্ড। এরা কি হয়, ওই যে আমি দেখেছিলাম আগে যেটা নিকলসন করেছিলেন কি, যে দুটো গ্রাফাইটের যে দণ্ড লাগিয়েছিলেন ওই দণ্ডগুলো কিন্তু ক্ষয়ে যাচ্ছে না, মানে ক্ষয়ে গিয়ে যে তোমার তড়িৎ বিশ্লেষ্য সলিউশনে চলে যাবে সেরকম ব্যাপার নয়। এরা ইনার্ট হিসেবে থাকে, এরা মানে যে তড়িৎ ইলেকট্রনটা ফ্লো করার জন্য কাজে লাগানো হয় দেখে। আর অ্যাক্টিভ ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভের ক্ষেত্রে কি হয়, এরা কি হয়, ধরো জিঙ্কের দণ্ড, কপারের দণ্ড, এগুলো কি হয়, এগুলো তো ইলেকট্রন ফ্লো হয়, কিন্তু এগুলোতে কি হয়, জিঙ্কের দণ্ড থেকে জিঙ্কের দণ্ডটা ক্ষয়তে থাকে, কপারের দণ্ডটা তোমার কি হবে জমতে থাকে, ওখানে কপার জমতে থাকে। তো এখানে এরা অ্যাক্টিভ, কিন্তু এদের মধ্যে কোনো চেঞ্জেস হয় না। তাই আমরা বলে দিতে পারি যে তড়িৎদ্বার হচ্ছে দুটি, একটা হচ্ছে ইনার্ট এবং একটা হচ্ছে অ্যাক্টিভ। আর তড়িৎ বিশ্লেষ্য সম্বন্ধে তোমরা জানো যে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কি, ওখানে যে দ্রবণটা রাখা হয়েছে, তোমরা অলরেডি দ্রবণ চ্যাপ্টারে দেখেছো যে দ্রবণটা রাখা হয়েছে, সেখানে কি হয়েছে, আয়নস রয়েছে, কি রয়েছে, আয়নস রয়েছে। যেমন ধরো কপার সালফেটের যদি দ্রবণ হয়, সেখানে কপার 2+ থাকবে আর কি থাকবে, SO4 2- থাকবে কিনা। তো এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ রাসায়নিক কোষের সিম্পল উদাহরণ হচ্ছে এই জিনিসটা, এই দুটো জিনিস থাকবে। তো এই জিনিসটা হলো, এরপর আমরা যে তড়িৎ রাসায়নিক কোষ কি হয়, দুভাগে ভাগ করা হয়। একটা কি বলা হয়, একটা বলা হয় গ্যালভানিক বা ভোল্টাইক সেল বলা হয়, আর 2 নম্বরটাকে বলা হয় কি, ইলেকট্রোলাইটিক সেল। এই যে দুটো সেল রয়েছে, এই দুটো সেল হচ্ছে ভিন্ন ধরনের সেল হয়, ঠিক আছে। তো আমরা প্রথমে পড়বো গ্যালভানিক বা ভোল্টাইক সেল, ঠিক আছে। আর এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি পড়বো, ইলেকট্রোলাইটিক সেল। তো আমরা প্রথমে আসি যে গ্যালভানিক সেলে কি হয়। এই যে গ্যালভানিক সেলে কি হয়, এখানে হচ্ছে কি তোমার রাসায়নিক যে শক্তি রয়েছে, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কি হচ্ছে, রাসায়নিক একটা বিক্রিয়া হচ্ছে, এই যে তড়িৎ রাসায়নিক কোষ যেটা রয়েছে, এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটার পরে সেটা কি হবে, তড়িৎ উৎপন্ন করবে, ওকে। সেটা কি করবে, তড়িৎ উৎপন্ন করবে। সেই তড়িৎ যে উৎপন্ন করলো সেটাকে তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট বা রূপান্তর করা হলো, সেটা কি হবে, গ্যালভানিক সেলে করবে। কিন্তু এই ইলেকট্রোলাইটিক সেলে কি হবে, ইলেকট্রোলাইটিক সেলে কি হবে, এর উল্টোটা। মানে এখানে তড়িৎ শক্তি তোমাকে দিতে হবে, একমাত্র তুমি তড়িৎ শক্তি দিলেই তবেই তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটবে,
কি হবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে, এবং রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কি করবে, রাসায়নিক শক্তি উৎপন্ন করবে বা কেমিক্যাল এনার্জি উৎপন্ন করবে, রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি উৎপন্ন করবে। কিন্তু এখানে কি হচ্ছে, রাসায়নিক শক্তি তোমার কি হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে বা স্পন্টেনিয়াস ভাবে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া করবে, সেই রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কি পাবো, তড়িৎ শক্তি পাবো। ঠিক আছে, আমাদের তাহলে দুটো জিনিস আমরা বুঝতে পারলাম যে গ্যালভানিক বা ভোল্টাইক সেল এবং ইলেকট্রোলাইটিক সেলের ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে, এবং তোমাদের পরীক্ষাতে এরকম আসে গ্যালভানিক সেল এবং ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে ডিফারেন্স বলো, তোমরা এই দুটো ডিফারেন্স বললে, আরো ডিফারেন্স রয়েছে সেগুলো তোমাদেরকে বলতে হবে ওখানে। তো গ্যালভানিক সেলের উদাহরণ আমি বলে দিই তোমাদের, এই গ্যালভানিক সেল তোমরা লিখো পরপর ভাবে। গ্যালভানিক সেলের উদাহরণ হচ্ছে কি, প্রথমটা আসে যেটা ড্যানিয়েল সেল আছে, প্রথমটা আসে কি ড্যানিয়েল সেল। এছাড়া কি হয় যে তোমার ফুয়েল সেল, ড্রাই সেল এবং নর্মাল ব্যাটারি সবগুলো হচ্ছে কি গ্যালভানিক সেল বা ভোল্টাইক সেল। আর ইলেকট্রোলাইটিক সেলসটা কি, ইলেকট্রোলাইটিক সেল হচ্ছে ডাউন সেলস বা তোমার সলভে কেলনার সেল। ডাউন সেলসটা কি, যে বলছে যে সোডিয়াম যখন ধাতু নিষ্কাশন করা হয় সেই সময় কি হয়, ডাউন সেলটা লাগানো হয়, দিয়ে তোমার সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। আর তোমার কস্টিক সোডা যেটাকে বলা হয় NaOH এর সলিউশন, NaOH যখন উৎপাদন করা হয় তখন সলভে কেনলার সেল লাগানো হয়। ঠিক আছে, সেখান থেকে আমরা কি করি, কস্টিক সোডা আমরা উৎপাদন করতে পারি। ওকে, তো আমরা নর্মাল জিনিস বললাম যে এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে বা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর স্বতঃস্ফূর্তভাবে ঘটছে, কারণ এগুলো রেডক্স রিঅ্যাকশনের মাধ্যমে যাবে। ওকে, সেই জিনিসটা কি আমি তোমাদের সিম্পল ভাবে একটা জিনিস বলি, বুঝতে পারবে। ধরো এরকম একটা সেল রয়েছে, প্রথমে একটা দেখা গেছে বিজ্ঞানীরা দেখেছিলেন এখানে একটা জিঙ্ক রড লাগানো হয়েছে, এটা একটা জিঙ্ক রড, এখানে একটা থার্মোমিটার লাগানো হয়েছে। ঠিক আছে, থার্মোমিটারটা আমি এরকম দণ্ড করে দিলাম, এটা হচ্ছে তোমার থার্মোমিটার। ঠিক আছে, এখানে একটা জিঙ্ক রড দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে ZnSO4 এর সলিউশন, সরি নট ZnSO4, কপার SO4 এর সলিউশন। ঠিক আছে, তো জিঙ্ক রড একটা লাগানো হয়েছে, একটা তড়িৎদ্বার, এটা একটা সিঙ্গেল তড়িৎদ্বার লাগানো হয়েছে। এখানে কি হয়েছে, 1 মোলার তোমার কপার সালফেটের সলিউশন দেওয়া হয়েছে। এরপর দেখা গেছে এই কপার সালফেটের সলিউশন আমরা জানি এটাকে বাংলাতে বলা হয় কি, তুঁতে। এটার কালার কি, এটার কালার হচ্ছে নীল, কপার সালফেটের সলিউশন। কিছুক্ষণ পরে দেখা গেছে আমরা এই যখনই কপার দ্বন্দ্বটা এখানে ডুবিয়েছি, এই জিঙ্কের দ্বন্দ্বটা যখন আমি ডুবিয়েছি কপার সালফেট সলিউশনে, কিছু পর্যবেক্ষণ পাওয়া গেছে। কিরকম, দেখা গেছে যে এই যে জিঙ্ক রড, এই জিঙ্ক রডটা ক্ষয়তে শুরু করেছে, জিঙ্ক রডের ক্ষয় হচ্ছে। 2 নম্বর দেখা গেছে এই যে নীল যে রংটা ছিল এই দ্রবণের রংটা, এই দ্রবণের রংটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দ্রবণের কালার চেঞ্জ হচ্ছে। 3 নম্বর কি দেখা গেছে, 3 নম্বর দেখা গেছে এই জায়গায় কিছু অদক্ষেপ পড়তে শুরু করেছে, লাল কালারের অদক্ষেপ পড়তে শুরু করেছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি অবজারভেশন পেলাম, যে আমরা দেখলাম যে জিঙ্কটা, এই জিঙ্কের যে রডটা আছে সেই রডটাকে হচ্ছে কপার সালফেটের যে সলিউশন রয়েছে এই সলিউশনের মধ্যে ক্ষয়তে শুরু করছে, এটার পরিমাণ কমতে থাকছে। দেখা গেছে যে এই সলিউশনটা যেটা কপার সালফেটের নীল রঙের সলিউশনটা সেটা ফ্যাকাসে হয়ে গেছে, মানে কালারটা চেঞ্জ হতে থাকছে। আর এরপরে দেখা গেছে যে লাল রঙের অদক্ষেপ পড়তে শুরু করেছে। ঠিক আছে, আর আমি যে এখানে থার্মোমিটারটা লাগিয়েছিলাম, এই থার্মোমিটারে দেখা গেছে যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার মানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ মানে কি হচ্ছে, বাড়ছে, তাপমাত্রা বাড়ছে। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে তাপমাত্রা বাড়ছে, এই তাপমাত্রা বাড়াটা বিজ্ঞানীরা দেখছেন যে এই যে তাপমাত্রা বাড়ছে, তাহলে নিশ্চয়ই এই সেলের মধ্যে কিছু একটা ঘটছে। তাহলে কি ঘটছে, তাহলে একটা রিয়েকশন ঘটছে। তাহলে রিয়েকশনটা কিরকম, যে আমি ধরলাম জিঙ্ক নিয়েছিলাম, জিঙ্ক এর সঙ্গে কি করেছি, কপার সালফেটের রিয়েকশন করে কি উৎপন্ন করছে, জিঙ্ক সালফেট উৎপন্ন করছে প্লাস কপার উৎপন্ন করছে। এটা যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে, জিঙ্ক কি করছে, এখান থেকে নিজেকে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে দুটো ইলেকট্রন ত্যাগ করছে। আর কপার সালফেট নর্মালি 2+ রয়েছে, এটা আমরা এক্ষুনি শিখবো আমরা। কপার 2+, এখানে দুটো ইলেকট্রন তোমরা দিয়ে দিলে কি হবে, ও কপারে পরিণত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে একটা রিয়েকশন ঘটছে বা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, বা রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য কি হচ্ছে, তোমার টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ছে। তার মানে কি, তাপমাত্রা কি, এটা একটা এনার্জি।
তো আমরা কিন্তু এই নর্মাল এই সেল থেকে কোনোভাবে এনার্জিটাকে এক্সট্রাক্ট করতে পারছি না। তো এই জন্য বিজ্ঞানীরা কি করলেন, আরো পরীক্ষা নিরীক্ষা করে ব্যাটারি আবিষ্কার করলেন। ওকে, তো এতদূর পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এখানে ঘটছেটা কি, এখানে জারণ বিজারণ বা রেডক্স রিঅ্যাকশন ঘটছে। তোমরা অলরেডি পড়েছো রেডক্স রিঅ্যাকশন কি জিনিস, বা জারণ বিক্রিয়া কি, বা বিজারণ বিক্রিয়া কি। তো আমি এরপরে আসবো তোমাদের জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়ার মধ্যে আসবো, ঠিক আছে। এখানে ক্ষেত্রে এমনি সিম্পল একটা বলে দিই, তারপর জারণ। এখানে জিঙ্কের অক্সিডেশন স্টেট কত ছিল, 0 ছিল। এখান থেকে জিঙ্ক SO4 এ যাচ্ছে, জিঙ্ক 2+, মানে এখান থেকে ধরো এটা হচ্ছে তোমার জারণ হচ্ছে, কপার 2+, থেকে এটা অক্সিডেশন স্টেট 0, এটা কি হচ্ছে, বিজারণ ঘটছে। তাহলে কি হলো, জিঙ্ক 0 থেকে 2+ হলো। তাহলে জারণ ঘটলে কি হবে, অক্সিডেশন স্টেট, জারণ ঘটলে কি হবে, অক্সিডেশন যে স্টেট হবে সেই স্টেটটা কি হবে, বাড়তে থাকবে। মানে এখানে ধরো 0 থেকে +2 হয়েছে, বাড়ছে। বিজারণের ক্ষেত্রে কি হচ্ছে, +2 থেকে আমি 0-তে আসছি, তাহলে এখানে বিজারণ হচ্ছে। এই জিনিসটা এখন মনে রাখো, জারণ বিজারণের একটা সিম্পল আইডিয়া, ঠিক আছে। এরপরে আমরা কি পড়বো, যেহেতু আমাদেরকে পুরো চ্যাপ্টারটা জারণ বিজারণের উপরে নির্ভর করছে, তো আমাদেরকে সেই জারণ বিজারণটা পড়তে হবে। ওকে, তো রেডক্স রিঅ্যাকশনটা কি, যে আমরা রেডক্স যে রিঅ্যাকশন, এই রেডক্স রিঅ্যাকশনকে আমরা কি করি, দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে জারণ বিক্রিয়া, একটা হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। রেডক্স হচ্ছে কি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি জারণ এবং একটা হচ্ছে বিজারণ। তাহলে জারণ বলতে কি বুঝি, যে কোনো একটা পদার্থ বা কোনো একটা পদার্থের আয়ন ইলেকট্রন বা অণু, কোনো পদার্থে ধরো অণু বা পরমাণু বা আয়ন যদি ইলেকট্রনকে বর্জন করে, তখন তাকে আমরা কি বলবো, জারণ। কোনো পদার্থের অণু, পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে, তাকে আমরা কি বলবো, বিজারণ বলবো। ওকে, এটা বুঝতে পারলে সিম্পল জিনিস, যে কোনো অণু, পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন বর্জন করে তাহলে কি বলবো, জারণ হচ্ছে। আর যদি ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে কি বলবো, বিজারণ হচ্ছে। এটা বিজারণ বিক্রিয়া। ওকে, ইলেকট্রন গ্রহণকে বলছি বিজারণ বিক্রিয়া। এরপরে এইখানে এই দুটো জিনিস আছে। জারণের ক্ষেত্রে আছে কি, যে জারণ করে যে পদার্থ, তাকে আমরা কি বলি, বিজারক পদার্থ বলি। আর যে বিজারণ বিক্রিয়া ঘটায় তাকে আমরা কি বলি, জারক পদার্থ বলি। কি বললাম, যে জারণ পদার্থ, জারণটা কি, যে বিজারক পদার্থ তাই সে জারণ ঘটাচ্ছে, আর যে জারক পদার্থ সে কি করছে, বিজারণ ঘটাচ্ছে। তাহলে কি হচ্ছে, বিজারক পদার্থ কি করে, ইলেকট্রন বর্জন করে দেয়, ইলেকট্রন বর্জন করে। আর এ কি করে, জারক পদার্থ করে কি, ইলেকট্রন গ্রহণ করে। নিজে কি হয়, নিজে বিজারিত হয়। এ কি হয়, নিজে জারিত হয়, এটা নিজে। আর অপর পদার্থকে কি করে, অপর পদার্থকে বিজারিত করে। আর কি করে, অপর পদার্থকে জারিত করে। তাহলে দেখে না, আরেকবার বলছি তোমাদের, রেডক্স রিঅ্যাকশনকে বা জারণ বিজারণ বিক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কি জারণ বিক্রিয়া, আর দুই হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই দুটো সমষ্টিকে বলা হয় রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। জারণটা কি, জারণটা হচ্ছে কোনো পদার্থের অণু, পরমাণু বা আয়ন, এই যদি অণু, পরমাণু, আয়ন যদি ইলেকট্রন বর্জন করে, সেই ইলেকট্রন বর্জনটাকে আমরা কি বলি, জারণ বিক্রিয়া বলি। আর যদি কোনো পদার্থের অণু, পরমাণু বা আয়ন যদি কি হয়, ইলেকট্রন গ্রহণ করে, তাকে আমরা কি বলছি, বিজারণ বিক্রিয়া বলছি। ওকে, আর বিজারণের ক্ষেত্রে যে পদার্থ বিজারণ করে তাকে আমরা জারক পদার্থ বলি। সেই জারক পদার্থটা কি, জারক পদার্থটা হচ্ছে যে ও ইলেকট্রন গ্রহণ করবে, কি করবে, নিজে বিজারিত হবে, আর অপর যে পদার্থকে সেটাকে কি করবে, ও জারিত করবে। যে জারিত করলো তখন কি হবে, ওটাকে বলা হবে জারক পদার্থ। এই পাশে যদি চলে আসি, জারণ কে ঘটাচ্ছে, জারণ ঘটাচ্ছে বিজারক পদার্থ জারণ ঘটায়। তো বিজারক পদার্থ কি করে, ও ইলেকট্রন বর্জন করে দেয়। আর নিজে কি করে, নিজে, যে দেখো লিখেছি আমি, নিজে জারিত হয়, নিজে জারিত হয়, অপরকে কি করে, বিজারিত করে। ঠিক আছে, তাকে আমরা কি বলি, বিজারক পদার্থ আমরা বলি। ওকে,
তো নর্মাল ক্ষেত্রে দেখা গেছে যে রেডক্স যে আইডিয়াটা, এই যে রাসায়নিক বিক্রিয়ার যে আইডিয়াটা, এটা কোথা থেকে এসেছে? মানে এটা এসেছে যে আমরা যখন খুব পুরোনো কালে যখন আমরা মেটাল নিষ্কাশন করতাম, মানে মাটি থেকে খনি থেকে যে মেটাল নিষ্কাশন করতাম, ওই সময়ের এই আইডিয়াগুলো এসেছে। কীরকম? যে ধরো অনেক বছর আগে থেকে যেগুলো ঘটে, যে মেটাল যখন আমরা নিষ্কাশন করি খনি থেকে, সেই মেটালের কি পেতাম আমরা? অক্সাইড পেতাম। সেই মেটাল বা অক্সাইড বা কার্বনের যেটা পেতাম, সেইখান থেকে অক্সিজেন বের করে নেওয়া হতো মেটাল থেকে। যদি অক্সিজেন, সিম্পল উদাহরণের ক্ষেত্রে আমি এই জায়গাটা মুছছি, নিশ্চয়ই তোমরা লিখেছো এই জায়গাগুলো। নর্মাল ক্ষেত্রে কি হচ্ছে, মেটালের সঙ্গে যদি অক্সিজেন যোগ করা হয়, আর এখান থেকে মেটাল থেকে অক্সিজেন বার করে নেওয়া হয়, তাহলে কি বললাম? নর্মালি মেটাল থেকে যদি অক্সিজেন যোগ করে মেটাল অক্সাইড তৈরি করা হয়, ধরো TiO2, CaO, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, তো এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে জারণ বিক্রিয়া ঘটছে। যে আমরা যখনই মেটালটাকে বার করছি, মেটাল অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে? বিজারিত হয়ে যাচ্ছে, তো এটাকে জারণ বলছি। আর এখানে কি হচ্ছে? মেটালটাকে কি করা হচ্ছে? মেটাল যে অক্সিজেনটা রয়েছে, এই অক্সিজেনটাকে যদি বার করে নেওয়া হয়, ধরো Al2O3 এর সঙ্গে যদি কার্বনের বিক্রিয়া করা হয়, তখন অ্যালুমিনিয়াম প্লাস CO2 উৎপন্ন করবে। তো এখানে দেখো, আমি তোমাদের আগে লিখিয়েছিলাম যে জারণ মানে কি? অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট এর চেঞ্জ হচ্ছে। এখানে যদি বেড়ে যায়, অক্সিডেশন স্টেট যদি বেড়ে যায় তাহলে জারণ, আর যদি কমে যায় তাহলে বিজারণ। তো দেখো এখানে আমি মেটাল, যখন আমি মেটাল বললাম, মেটালের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কি হলো? মেটাল অক্সাইড তৈরি করলো, ঠিক আছে। তো নর্মালি কি হয়? মেটালের উপরে অক্সিডেশন স্টেট কত হয়? 0। যখন পিওর মেটাল থাকে তখন কি হয়? অক্সিডেশন স্টেট হয় 0। সেই মেটাল অক্সিডেশন স্টেট থেকে দেখো MO2 হচ্ছে, অক্সিজেন স্টেট কত? -2, জেনারেলি -2 হয়। তাহলে এখানে অক্সিজেন স্টেট কত? তো মেটালের অক্সিজেন স্টেট +2, তাহলে কি হচ্ছে? 0 থেকে কি হচ্ছে? 2 হয়েছে। তার মানে কি? এই জায়গাটা হচ্ছে জারণ। এখানে ক্ষেত্রে দেখো Al2O3, এখানে অক্সিডেশন স্টেট যেটা রয়েছে, এখানে অক্সিডেশন স্টেট কত? এখানে অক্সিডেশন স্টেট 0। এখান থেকে কি হয়েছে? অক্সিজেন স্টেট কি হচ্ছে? কমে গেছে। তাই এটা কি হবে? বিজারণ হবে। বুঝতে পারলে? অনেক সময় হয় কি, যে এটা অক্সিজেন দিয়ে বলা হয়, তারপরে আবার লোকেরা দেখেছেন যে হাইড্রোজেন যদি রিমুভ করে নেওয়া হয়, তোমাদের কি হচ্ছে? হাইড্রোজেন যদি প্রথমে যদি এখান থেকে হাইড্রোজেন রিমুভ করা হতো, এটা তোমরা বুঝতে পারলে? এটা আমি মুছছি। একদম সিম্পল আইডিয়াগুলো নাও। এখন যদি হাইড্রোজেন রিমুভ করা হতো, হাইড্রোজেন যদি এখান থেকে বার করে দেওয়া হতো, আর এখানে হাইড্রোজেন যদি যোগ করা হতো, হাইড্রোজেন রিমুভ করাটাকেও কি বলা হয়? জারণ বলা হয়। যেমন ধরো CH4, মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে কি করানো হয়? তোমার CO2 প্লাস H2 উৎপন্ন হয়। এখানে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন বার করে দেওয়া হয়েছে, এখান থেকে হাইড্রোজেন বার করে CO2 তৈরি করা হয়েছে এবং H2 তৈরি করা হয়েছে। তো এই হাইড্রোজেন রিমুভাল যেটা রয়েছে, হাইড্রোজেন রিমুভাল যেটা রয়েছে, সেটাকে আমরা কি বলি? জারণ বলি। হাইড্রোজেনকে যোগ করা, হাইড্রোজেনকে যদি যুক্ত করা হয়, তাকে সেটাকে আমরা বলি বিজারণ। এগুলো আমাদের অনেক আগেকার লোকেদের কনসেপ্ট, তো সেই কনসেপ্ট এখনো ঠিক আছে। তো এখন আমাদের নতুন যে কনসেপ্ট এসছে, মানে নতুন যে সংজ্ঞাটা বলি, সেই সংজ্ঞাতে আমরা কি বললাম? যে পদার্থের, কোন একটা পদার্থ, তার আয়ন, অণু বা পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে, তখন তাকে আমরা কি বলবো? জারণ। আর যদি সে ইলেকট্রন গ্রহণ করে নেয়, তখন তাকে আমরা বলবো বিজারণ। ঠিক আছে? এতদূর পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমি আসছি তোমাদের যে এতক্ষণ ধরে অক্সিডেন্ট স্টেট করে পাগল করে দিলাম, সেই জিনিসটা নিয়ে আসছি। তাহলে অক্সিডেশন স্টেট, এই অক্সিডেশন স্টেটটা কার উপরে ডিপেন্ড করে? ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটির উপরে নির্ভর করে। ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? তড়িৎ ঋণাত্মকতা। ধরো তোমার কাছে X এবং Y দুটো রয়েছে, পদার্থ রয়েছে, এইদের মধ্যে যদি কারো যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ধরো এই দুটো যুক্ত হয়ে XY তৈরি করেছে, ধরো X এর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, এই যে গ্রেটার দেন চিহ্ন দিয়েছি, তো X এর যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তখন কি করবে?
প্লাস ফর্ম করবে, ওয়াইটা মাইনাস ফর্ম করবে। যদি ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হতো, এক্স মাইনাস ফর্ম করতো, ওয়াই প্লাস ফর্ম করতো, কারণ এর তড়িৎ বেশি, ইলেকট্রন বেশি আছে এর মধ্যে, ও কি করবে, ইলেকট্রন বর্জন করে দেবে। তাহলে কি হচ্ছে, অক্সিজেন স্টেটের ক্ষেত্রে কি হচ্ছে, নর্মালি আমরা দেখবো যে ইলেকট্রোনেগেটিভিটি তার উপর নির্ভর করে অক্সিডেশন স্টেট। তো আমরা লিখছি, ছোট ছোট জিনিসগুলো মনে রাখো, যেটা তোমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে। বলছে যে নর্মাল যদি কোনো অবস্থা হয়, কোনো মেটাল বা এর ক্ষেত্রে নর্মাল অবস্থাতে ওই অক্সিডেশন স্টেট সমস্ত মেটাল অর্ডারের ক্ষেত্রে 0 হয়। তাহলে কি বললাম, নর্মাল কোনো মৌলের অবস্থা যদি থাকে তার অক্সিডেশন স্টেট কি হয়, 0 হয়। যেমন ধরো যদি আমি বলি আয়রন, যদি অক্সিজেন বলি, হাইড্রোজেন বলি, টাইটেনিয়াম বলি, কপার বলি, জিঙ্ক বলি, এদের সবারই অক্সিজেন স্টেট কি হয়, 0 হয়। ঠিক আছে। 2 নম্বর, হাইড্রোজেনের দুটো অক্সিডেশন স্টেট হয়। এই জিনিসগুলো মনে রাখো, হাইড্রোজেনের কটা, দুটো অক্সিডেশন স্টেট হয়। একটা হচ্ছে কি +1 হয়, একটা -1। ঠিক আছে। +1 কখন হয়, যখন সে নন মেটাল বা অধাতুর সঙ্গে বিক্রিয়া করে। নন মেটাল বা অধাতুর সঙ্গে যুক্ত হয়, তখন কি হয়, তখন +1 হয়। যেমন ধরো H2O, H2S, এগুলো হচ্ছে অধাতু। যখন ধাতুর সঙ্গেও যুক্ত হয় তখন কি হয়, সোডিয়াম, এখানে কি হয়, এটা -1 হবে, এটা +1 হবে। এখানে কি হচ্ছে, অক্সিজেন -2, এখানে দেখো প্লাস। বুঝতে পেরেছো? ঠিক সেরকম ধরো লিথিয়াম হাইড্রাইড, এখানে ক্ষেত্রে কি, লিথিয়াম +1 -1। তো বলছে কি, হাইড্রোজেনের দুটো অক্সিডেশন স্টেট হয়, একটা হচ্ছে যখন অধাতুর সঙ্গে যুক্ত হয় তখন +1 স্টেট, যদি ধাতুর সঙ্গে যুক্ত হয় তাহলে -1 স্টেট হয়। ঠিক আছে, বুঝলাম। এরপরে আসি অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, +2, +1, 0, -1, -2, এতগুলো অক্সিডেশন স্টেট হয়, 5টা অক্সিডেশন স্টেট হয়। ঠিক আছে। তো এই 5টা যে অক্সিডেশন স্টেট হয় সেগুলো আমি তোমাদের লিখে বলছি। অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, যে 5টা অক্সিডেশন স্টেট হয়, 5টা অক্সিডেশন স্টেট আমি লিখে দিয়েছি। +2 কার ক্ষেত্রে হয়, O2F2 ক্ষেত্রে, +1 কার ক্ষেত্রে হয়, OF2 ক্ষেত্রে, শুধুমাত্র 0 কার ক্ষেত্রে হয়, শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রে এখানে সুপার অক্সাইড H2O2, KO2 এগুলোর ক্ষেত্রে -1 এবং -2, নর্মাল ক্ষেত্রে H2SO4, H2O, তোমার KMnO4, K2Cr2O7, এদের, তাহলে এদের আমি অক্সিজেন স্টেটগুলো বসিয়েছি। দেখো অক্সিজেনের এখানে +2 আসছে, কারণ ফ্লোরিন হচ্ছে আরো বেশি ইলেকট্রোনেগেটিভ, তার জন্য -2 এবং এটা +2। OF2 এর ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেন +1, ফ্লোরিন হচ্ছে -1। এখানে ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে এটা হচ্ছে 0, H2O2 ক্ষেত্রে -1 এবং -2। ঠিক আছে, আমি পরেরটাতে চলে যাচ্ছি। যে আমাদের গ্রুপ 1 যেটা রয়েছে, এগুলোর ক্ষেত্রে তোমার অক্সিডেশন স্টেট কি হবে, +1 হবে। ওকে, তাহলে কি বললাম, যে গ্রুপ 1 এর ক্ষেত্রে এস ব্লক যেগুলো হচ্ছে অ্যালকালি মেটাল, এগুলোকে বলা হয় অ্যালকালি মেটাল। এই অ্যালকালি মেটালের ক্ষেত্রে কি হচ্ছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট কত হয়, +1। গ্রুপ 1 এর ক্ষেত্রে যদি অ্যালকালাইন মেটাল, অ্যালকালাইন হতো, গ্রুপ 2 অ্যালকালাইন মেটালের ক্ষেত্রে কি হবে, যে এখানে অক্সিডেশন স্টেট হবে কি, +2। যেমন ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট কি হবে, +2 হবে। ওকে, যেমন ধরো ম্যাগনেসিয়াম +2, তোমরা নিশ্চয়ই জানো ম্যাগনেসিয়াম +2। তাহলে আমি কি বললাম, অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে আমাদের এই কতগুলো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। এক হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে প্রথমের ক্ষেত্রে যে নর্মাল ক্ষেত্রে 0 হয়, 0, পরের ক্ষেত্রে হাইড্রোজেন +1, +2, অক্সিজেনের হচ্ছে 5টা অক্সিডেশন স্টেট, আর গ্রুপ 1 এস ব্লক বা অ্যালকালি মেটালের ক্ষেত্রে +1, এবং কি হচ্ছে অ্যালকালিন মেটাল বা গ্রুপ 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, +2 অক্সিডেশন স্টেট। তাহলে আমাদেরকে এইটুকু সাধারণ ধারণা রাখলেই আমরা বুঝতে পেরে যাব যে জারণ বিজারণ বিক্রিয়াটা কি ঘটছে। ওকে, তো আমি এটা বুঝলাম। তো আমরা এখন কি পড়বো, ড্যানিয়েল সেলটা পড়বো। ড্যানিয়েল সেলটা কি, এরকম দুটো বিকার রয়েছে, এক একটা বিকার, এরকম দুটো বিকার রয়েছে, আমরা দুটো বিকার আঁকলাম, তোমরা আমার সঙ্গে আঁকো। এইখানে একটা কি হচ্ছে, জিঙ্কের দণ্ড লাগানো হয়েছে, যেটা তড়িৎদ্বার দণ্ড বলা হয়। আর এর মধ্যে কি আছে,
ZnSO4 এর সলিউশন লেখা আছে, যেটা হচ্ছে যার কনসেন্ট্রেশন হচ্ছে কি 1 মোলার। আর এখানে কি হয়েছে, এখানে একটা কপারের দণ্ড লাগানো হয়েছে, এটা কপারের দণ্ড। আর এর মধ্যে যে সলিউশনটা আছে এটাকে বলা হচ্ছে কপার সালফেটের সলিউশন, 1 মোলার কপার সালফেটের সলিউশন। ওকে, তাহলে জিঙ্কের দণ্ডে একটা পাশে দেওয়া হয়েছে জিঙ্কের দণ্ড, আর একটা পাশে দেওয়া হয়েছে কপারের দণ্ড। এই দুটো দণ্ডকে কি বলছি আমরা, অ্যাক্টিভ দণ্ড বা অ্যাক্টিভ তড়িৎদ্বার বলছি। ঠিক আছে, তার কারণটা কি আমি একটু পরেই বলবো, যে অ্যাক্টিভ কেন একে বলা হচ্ছে অ্যাক্টিভ। আমি এর আগে ইনার্ট বলেছিলাম, প্লাটিনাম, প্যালাডিয়াম এগুলো বলেছিলাম। তো এখানে জিঙ্কে বা কপারকে কেন বলা হচ্ছে তোমার অ্যাক্টিভ, আমি বলছি, একটু পরেই বলছি। তো এই যে একটি বিকার এবং একটি বিকার, এই দুটোকে কি বলা হয়, হাফ সেল। এগুলো হচ্ছে কি হচ্ছে, হাফ সেল। এটাকে কি বলা হয়, অর্ধকোষ। এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ। তো এই অর্ধকোষের মধ্যে কি আছে, শুধু একটা জিঙ্কের রড এবং জিঙ্ক সালফেটের সলিউশন। যখন আমি একটা কোনো তড়িৎ পরিবাহী তার, এখানে ধরো একটা অ্যামমিটার লাগানো হয়েছে, বা ধরো এখানে আরেকটা তুমি লাইট লাগিয়ে দিয়েছো, বাল্ব লাগিয়ে দিয়েছো। ওকে, যখন তুমি তড়িৎ পরিবাহী তার দিয়ে এই জিঙ্কের দণ্ড এবং কপারের দণ্ডকে লাগিয়ে দেবে, ঠিক সেই সময় একটা পুরো সার্কিটটা কমপ্লিট হয়েছে, তখন আমরা কি বলবো, এটাকে একটা সম্পূর্ণ কি ইলেকট্রোকেমিক্যাল সেল বলবো। ওকে, তাহলে এটা হচ্ছে হাফ সেল, রাইট, এটাকে বলা হয় লেফট হ্যান্ড সেল, লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো দুটো হলো। যখনই তুমি তড়িৎ পরিবাহী তারটা লাগিয়ে দেবে, ঠিক সেই সময়ে কি হবে, এই জিঙ্ক করবে কি, জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন, জিঙ্ক কি করবে, লেফট হ্যান্ড সাইডে আমি এখানটায় লিখছি, লেফট হ্যান্ড সাইডে জিঙ্ক কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ও কি করবে, জিঙ্ক 2+ হয়ে যাবে এবং ইলেকট্রন দুটো ছেড়ে দেবে। তো জিঙ্ক, এই জিঙ্কের দণ্ড থেকে জিঙ্ক কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে ও এখানে সলিউশনে চলে আসবে। অলরেডি আমাদের জিঙ্ক সালফেটের সলিউশন ছিল, জিঙ্ক সালফেটের সলিউশনে জিঙ্ক 2+ প্লাস SO4 2- ছিল। তো এখানে কি হচ্ছে, জিঙ্কের দণ্ডটা ক্ষইতে শুরু করেছে। আমি তোমাকে বলেছিলাম, যখন এই জিঙ্ক যে তড়িৎদ্বার অ্যাক্টিভ কেন, ও রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, ঠিক যার জন্য এটাকে কি বলা হয়, অ্যাক্টিভ বলা হয়। তাহলে কি হলো, যখনই ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, ইলেকট্রনগুলো কি হচ্ছে, এখানে ছিল, তো ইলেকট্রনগুলো এখান থেকে ফ্লো করতে শুরু করলো, ফ্লো করে কি হচ্ছে, ও ডাইরেক্ট এখানে চলে এলো। যে ইলেকট্রনটা এখানে ও জিঙ্কটা ছেড়েছিল, যে জিঙ্ক 2+ হয়েছিল, সেই ইলেকট্রনটাই তড়িৎ পরিবাহী তার দিয়ে কপারে চলে এসছে। এখানে কি ছিল, এখানে কপার 2+ ছিল প্লাস SO4 2- ছিল। যে ইলেকট্রন এই তড়িৎদ্বারে এসে প্রবেশ করেছে, ঠিক সেই সময় করেছে কি, এখানে কপার যে 2+টা ছিল, ও কি করছে, এই তড়িৎদ্বারে গিয়ে ওই দুটো ইলেকট্রন প্রোডাক্ট করে নিয়েছে, নিয়ে কি হচ্ছে, কপার তৈরি করছে। রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে, কপার 2+, ওই যে দুটো ইলেকট্রন জিঙ্ক ছেড়েছিল, দুটো ইলেকট্রন নিয়ে কি হচ্ছে, কপারে পরিণত হচ্ছে। যে কপারটা কি হচ্ছে, এই যে তড়িৎদ্বার রয়েছে, এই তড়িৎদ্বারে গিয়ে জমতে শুরু করছে। তাহলে বুঝতে পারলে যে জিঙ্কের যে দণ্ড, এখান থেকে যখনই আমি তড়িৎ পরিবাহী তারটা দুটো সেলে লাগিয়ে দিয়েছি, দুটো হাফ সেলে লাগিয়েছি, দিয়ে লাগানোর সঙ্গে সঙ্গে জিঙ্ক কি করেছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়েছে, ওই জিঙ্ক 2+ হয়ে দ্রবণে, ওই জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক 2+ চলে গেছে এবং জিঙ্কের দণ্ডটা ক্ষইতে শুরু করেছে। এই যে তোমার ইলেকট্রনগুলো যেগুলো ফ্লো করছে, এই ইলেকট্রন ফ্লো হয়ে কি হচ্ছে, এখান পর্যন্ত কপারের দণ্ড পর্যন্ত এসেছে। কপারের দণ্ডতে আসার সঙ্গে সঙ্গে কপার সালফেটের যে সলিউশনটা ছিল, ওখানে কি ছিল, কপার 2+ ফর্মে ছিল। সেই কপার 2+ যেই দুটো ইলেকট্রন পেয়েছে, সঙ্গে সঙ্গে ও গ্রহণ করে নিয়েছে এবং কি করেছে, ফর্ম হয়েছে কি, কপারে। সেই কপারটা কোথায় গিয়ে জমতে শুরু করেছে, কপারের দণ্ডে গিয়ে জমতে শুরু করেছে। এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো ইলেকট্রন ফ্লো, এই যে ইলেকট্রন ফ্লো যেদিকে হবে, এই জিনিসটা তোমরা ফিজিক্সে পড়বে, ইলেকট্রন ফ্লো যেদিকে হবে, কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করবে, মানে কারেন্ট এখান থেকে এখানে ফ্লো করবে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারবে। তো আমি এবারে লিখছি যে যখনই ধরো এখানে জিঙ্কের ক্ষেত্রে কি হয়েছে, যখন এটা নেগেটিভ হয়ে গেছে দণ্ডটা, আর এই দণ্ডটা কি হয়েছে, পজিটিভ হয়ে গেছে, আর এই যে সলিউশনটা, এই সলিউশনটা কি হয়েছে, ধনাত্মক হয়েছে। যখন ধনাত্মক, এই সলিউশনটা কি
ঋণাত্মক হয়েছে। কেন ঋণাত্মক, কেন ধনাত্মক? কারণ এখানে জিঙ্ক দুটো ইলেকট্রন ছিল, জিঙ্ক 2+, তাহলে জিঙ্ক 2+ এসওপো সলিউশন ছিলই, এটা তো ছিলই, এর সঙ্গে আরো এক্সট্রা করে Zn2+ আয়ন যুক্ত হচ্ছে। তো কি হচ্ছে, এটা অলরেডি প্লাসের সংখ্যা বাড়তে থাকছে, যদি প্লাসের সংখ্যা বাড়তে থাকে এই সলিউশনটা কি হবে, ধনাত্মক আকারে ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে যাবে। এর ক্ষেত্রে কি ছিল, কপার সালফেট, কপার 2+ ছিল, এসওপো 2- হয়েছে। এখানে কি হচ্ছে, কপারটা বেরিয়ে যাচ্ছে, কপারটা বেরিয়ে গিয়ে কি হচ্ছে, এসওপো 2- থেকে যাচ্ছে, যখন প্লাস বেরিয়ে যাচ্ছে তাহলে এসওপো 2- এর সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ঋণাত্মক আধান বিশিষ্ট হয়ে যাচ্ছে। তো এই দুটো হাফ সেল, যে দুটো সাব সেল রয়েছে, এদের মধ্যে কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে, জিঙ্ক হচ্ছে অক্সিডেশন স্টেট 0, এখান থেকে কি করছে, ফর্ম করছে জিঙ্ক 2+, মানে এখানে তোমার জারণ হচ্ছে। আমি বলেছিলাম জারণের ক্ষেত্রে কি হবে, অক্সিডেশন স্টেট সবসময় বাড়বে, তাহলে জারণ হচ্ছে। আর কপার 2+ থেকে কপারের হচ্ছে 0, তাহলে এখানে কি হচ্ছে, বিজারণ ঘটছে। তার মানে কি, যে অক্সিডেশন যে স্টেট ছিল +2 থেকে 0-তে এসেছে। ওকে, এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এটাকে কি বলবো, এই সেলটাকে আমরা, এই লেফট হ্যান্ড সাইডের সেলটাকে কি বলবো, লিখে রাখো, লেফট হ্যান্ড সাইডের সেলটাকে আমরা বলবো অ্যানোড, আর রাইট হ্যান্ড সাইডের সেলটাকে আমরা কি বলবো, ক্যাথোড। তাহলে ইলেকট্রন ফ্লো কোন দিকে হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে কি কোন দিকে, অ্যানোড টু ক্যাথোডের দিকে। তাহলে কারেন্ট ফ্লো কোন দিকে হবে, ক্যাথোড টু অ্যানোডের দিকে। পরীক্ষাতে তোমাদের কোশ্চেন আসে এরকম, যে ইলেকট্রন ফ্লো যেদিকে কোন দিকে হচ্ছে, বা কারেন্ট ফ্লো কোন দিকে হবে। কারেন্ট ফ্লো সবসময় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হবে, যে তোমার ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেলের ক্ষেত্রে। তো এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে সম্পূর্ণ সেল রিঅ্যাকশনটা এরকম চলতে থাকে। তো এইভাবে তুমি কি হবে, তোমার লাইট জ্বলবে, বা তুমি যে সমস্ত কাজ করতে চাও তড়িৎ এনার্জি দিয়ে রাসায়নিক বিক্রিয়া করিয়ে, তো সেটা তুমি পাবে। কিছুক্ষণ পরে দেখা গেছে এই লাইটটা বা এই অ্যাম্পমিটারের ভোল্টমিটারে যে ডিফ্লেকশনটা ছিল সেটা আর হচ্ছে না, লাইটও বন্ধ, সব কিছু বন্ধ। হঠাৎ করে কি হলো তার কারণটা হচ্ছে কি, আমি এখানটা আবার লিখছি, এই জায়গাগুলো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, কেন ঘটছে এই জিনিসটা, এই যে সলিউশনে যখনই জিঙ্ক 2+ এর আয়ন সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে 2+ এ অলরেডি কি হচ্ছে, ধনাত্মক, যেহেতু এটা ধনাত্মকের দ্রবণ, তো পরবর্তীকালে জিঙ্ক কি করবে, জিঙ্ক সবসময় চাইবে এখানে ইলেকট্রন ও দুটো ফেলে দিয়ে ও জিঙ্ক 2+ এ পরিণত হয়। এই যে ইলেকট্রনগুলো যেগুলো ফ্লো হচ্ছিল এই দিকে, সেই জিঙ্ক 2+ এর মানে পরিমাণ বেড়ে যাওয়ার জন্য ও কি করবে, ও ইলেকট্রনগুলোকে যেতে দেবে না। তাহলে কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে, যখনই জিঙ্ক 2+ এর আয়নের সংখ্যা যত বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ও ইলেকট্রনগুলোকে এখান থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে দিচ্ছে না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে ইলেকট্রনের ফর্মেশন বন্ধ হয়ে গেল। এখানে যেটুকু ইলেকট্রন এসেছিল, এই ইলেকট্রনগুলো আর এই কপার তড়িৎদ্বারে গিয়ে ঢুকতে পারছে না। অন্যদিকে এটা ঘটছে, কেন ঘটছে, কারণ এখানে অলরেডি কপার 2+টা কপারে পরিণত হয়ে গেছে, এসওপো 2- এর সংখ্যা যেটা ছিল সেটাই রয়েছে, তার মানে কি এটা ঋণাত্মক হয়ে গেছে। তো যেহেতু এর ঋণাত্মক 2- আছে, ইলেকট্রন এর মধ্যে অলরেডি রয়েছে, তো এক্সট্রা ইলেকট্রন কেন নেবে, এক্সট্রা ইলেকট্রন নেবে না, ও কি করে দেবে, ঢুকতেই দেবে না। তো এইভাবে কি হচ্ছে, তোমার এই সেলে যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই রিঅ্যাকশন যে বন্ধ হয়ে গেছে, এই রিঅ্যাকশনটাকে আমাকে স্পন্টেনিয়াস করতে হবে, মানে স্বতঃস্ফূর্তভাবে যাতে যায়। তার জন্য কি হচ্ছে, বিজ্ঞানীরা করেছিলেন কি, এখানে লবণ সেতু বা সল্ট ব্রিজ, তোমরা পড়েছো, যদি বইটা একবার পড়েছো তাহলে জানতে পারবে যে সল্ট ব্রিজ এখানে লাগানো হয়েছিল। সল্ট ব্রিজটা কি সেটা আমি আস্তে আস্তে বলছি তোমাদের। লবণ সেতু হচ্ছে একটা ইউ আকারের, মানে এটা উল্টানো ইউ আকারের একটি চেম্বার, যে চেম্বারের মধ্যে কি হয়, এখানে ইলেকট্রোলাইট থাকে, ঠিক আছে। এই চেম্বারটা কোথায় লাগানো হয়, এই জায়গাতে বাস। তাহলে কি হলো, একটা লবণ সেতু বা সল্ট ব্রিজ লাগানো হয়। সল্ট ব্রিজ মানে কি, এর মধ্যে সল্ট আছে, সেই সল্ট ব্রিজটা কি করবে, তার কার্যকারিতার জন্য আবার আমরা সেল রিঅ্যাকশন নতুনভাবে শুরু করতে পারবো। ওকে, এটা হচ্ছে সল্ট ব্রিজের
কার্যপ্রণালী। এই যে লবণগুলো রয়েছে KCl, KNO3, NH4, NO3, NH4Cl, এই লবণগুলোকে আমরা কি করি, এর মধ্যে আগার কিছু পরিমাণ আগার মিশিয়ে একটা জেলি আকারে জেলি তৈরি করি। এই জেলিটা কি করি, এর মধ্যে পুরে দিই, এই জেলিটা এর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে আমি ধরো এখানে KCl এর আমি জেলি আর আগারের জেলি তৈরি করলাম, KCl আর আগার। তোর কি হচ্ছে, KCl কি হবে, ভালো রকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তো K প্লাস এবং Cl মাইনাস থাকবে। এই Cl যে মাইনাসটা, এই Cl মাইনাসটা কি হবে, এই দিকে যাবে, এখানে Cl মাইনাস যাবে, আর এখানে কি হবে, K প্লাস যাবে। এগুলো আমি আস্তে আস্তে বলেছি, তোমাদের চিন্তা করার দরকার। তো আমাদের এই লবণ সেতুতে কি হচ্ছে, KCl, KNO3, NH4, এই যে লবণটা তার সঙ্গে আগার মিশিয়ে জেলি আকারে পরিণত করেছি। কেন KCl বা এগুলো কেন নিয়েছি, এদের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়নের যে গতিবেগ হচ্ছে সমান, এদের ক্যাটায়ন অ্যানায়নের গতিবেগ হচ্ছে সমান এবং খুব দ্রুত, খুব ফাস্ট। অ্যানায়নগুলো বা ক্যাটায়নগুলো খুব ফাস্ট যেতে পারে এবং এদের গতিবেগ হচ্ছে সমান। তো এবং এই তড়িৎ বিশ্লেষ্য কোষ হিসেবে এগুলো কি হচ্ছে, এরা কি হয়, ইনার্ট হয়। এদেরকে ধরো ইলেকট্রন জিঙ্ক 2+ ছিল, সেখানে কি হচ্ছে, Cl মাইনাসের ইলেকট্রন পেয়ে গেল, দুটো Cl ইলেকট্রন পেয়ে কি হবে, ZnCl2 তৈরি করবে। তো ZnCl2 যেটা হবে, সেই ZnCl2 অদক্ষেপ হবে না, জিঙ্ক 2+ এবং Cl2 মাইনাস হিসেবে এই সলিউশনে থেকে যাবে। তো তোমাদের সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে KCl এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যে Cl মাইনাসের ইলেকট্রনগুলো এখানে যাচ্ছে, ইলেকট্রন যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, জিঙ্ক 2+ এর যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটা আরো কমতে থাকবে, কারণ ZnCl2 তৈরি হয়ে গেছে। তো ZnCl2 সলিউশনের মধ্যে থাকবে। তো ইলেকট্রনগুলো কি হচ্ছে, ইলেকট্রনগুলো আবার ফ্লো করা শুরু করেছে। ঠিক অপর দিকে পটাশিয়ামটা কি হয়েছে, SO4 এর সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে, K2SO4 তৈরি করেছে। ঠিক আছে, তো তখন কি হচ্ছে, ইলেকট্রনগুলো এইখানের মধ্যে গিয়ে আবার কপার আবার এখানে গিয়ে জমতে শুরু করেছে, আবার নতুন করে রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। এবং রিঅ্যাকশন শুরু হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, আবার নতুন করে লাইট জ্বলা শুরু হয়েছে। এই রিঅ্যাকশনটা কতক্ষণ চলবে, রিঅ্যাকশনটা চলবে যতক্ষণ না এই রাসায়নিক বিক্রিয়াটা সাম্য অবস্থাতে না পৌঁছায়। রাসায়নিক বিক্রিয়াটা কি ছিল, রাসায়নিক বিক্রিয়াটা ছিল কি, জিঙ্ক প্লাস কপার 2+, কপার প্লাস জিঙ্ক 2+ ছিল। ঠিক আছে, মানে কি হচ্ছে, জিঙ্ক, এই যে জিঙ্ক কপার সালফেট সলিউশন, এখান থেকে কপার প্লাস জিঙ্ক সালফেট সলিউশন, যখন এটা সাম্য অবস্থায় আসবে তখন কি হবে, আমরা তীর চিহ্নটা এভাবে দেবো, তখন কি হবে, এই সেলের রিঅ্যাকশন বা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট হবে। তখনই কি হবে, তড়িৎ যে ইলেকট্রিক এনার্জি যেটা ফ্লো করছিল, সেই ফ্লোটা তখন বন্ধ হয়ে যাবে। ওকে, তো সল্ট ব্রিজের ফাংশনটা কি, সল্ট ব্রিজের ফাংশন তোমরা লেখো, আমি বলে যাচ্ছি যে এরা কি হচ্ছে, তড়িৎ নিরপেক্ষ হিসেবে থেকে কি করবে, এর সাহায্য করবে অর্ধকোষগুলোকে যে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে। দুই কি হচ্ছে, এই দুটো অর্ধকোষের দ্রবণের মধ্যে কি করছে, এরা সংযোগ স্থাপন করবে, এদের ফাংশনটা কাজ হচ্ছে এটা। 3 নম্বর কি, এদের মধ্যে কি লিকুইড যে জাংশন পোটেনশিয়াল থাকবে বা তড়িৎ বিভব থাকবে, সেটা কি হবে, মিনিমাইজ করে দেবে। সেটা আমি বলছি তোমাদেরকে কিভাবে মিনিমাইজ করে। আর একটা তড়িৎ বর্তনী পুরোপুরি সম্পূর্ণ করে দেয় এই তোমার লবণ যে সল্ট ব্রিজটা রয়েছে। আর কি হচ্ছে, যে কোষের যে ক্রিয়া, তো এবার তড়িৎ উৎপাদন কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত এই যে রাসায়নিক বিক্রিয়াটা যেটা রয়েছে, এই রাসায়নিক বিক্রিয়াটা যতক্ষণ না সাম্যাবস্থায় আসছে। তাহলে লবণ সেতু আমাদের কি করলো তোমরা বুঝতে পারলে, যে রাসায়নিক বিক্রিয়া যেটা এখানে অদক্ষেপ পড়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, সেই রাসায়নিক বিক্রিয়াটাকে আবার নতুন করে শুরু করেছিল নিজেরা ইলেকট্রন দান করে। আর আমি এতক্ষণ এখানে বললাম না, ওই জাংশন পোটেনশিয়াল জিনিসটা কি, এই যে ধরো দুটো তড়িৎদ্বার রয়েছে ব্যাটারির ক্ষেত্রে, এখানে তো তুমি দুটো আলাদা আলাদা করবে, ব্যাটারির ক্ষেত্রে এরকম না, ব্যাটারির ক্ষেত্রে একটা সেলের মধ্যে সব জিনিসটা রয়েছে। তো এখানে সেলের মধ্যে জিনিসটা তাহলে কি হচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে। কেন প্লাস, অলরেডি এখানে জিঙ্ক 2+ রয়েছে, এখানে প্লাস রয়েছে এবং এটা মাইনাস রয়েছে, কারণ এখানে কি হচ্ছে, কপার সালফেট, এখানে ওপর 2- বেশি, এখানে জিঙ্ক 2+টা বেশি, তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস। এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, দুটো সলিউশনের মধ্যে, এই সলিউশনের ডিফারেন্সটাকেই বলা হচ্ছে পোটেনশিয়াল বা তড়িৎ বিভব।
দুটো আয়নের, এটা হচ্ছে তোমার, আমি এটা কি বলেছিলাম, এটাকে ধনাত্মক বলেছিলাম, ধনাত্মকের দ্রবণ, এটা কি ঋণাত্মক দ্রবণ বলেছিলাম, ঋণাত্মক সেল। তো এই দুটোর মধ্যে যে জাংশন পয়েন্ট, যে দুটো মিলিত পয়েন্ট, এই মিলিত পয়েন্টে যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভবের যে ডিফারেন্স, সেটাকেই আমরা বলা হয় যে আধানের যে ডিফারেন্স, সেটাকেই বলা হয় কি পোটেনশিয়াল ডিফারেন্স বা তড়িৎ বিভব। আর এইখানে ক্ষেত্রে কি হচ্ছে, এই যে তড়িৎদ্বারগুলো তো নেগেটিভ তড়িৎদ্বার, কারণ অলরেডি এর মধ্যে ইলেকট্রন রয়েছে, আর এর মধ্যে ইলেকট্রনটা যাচ্ছে, এখানে কপার যুক্ত হয়ে কপার 2+ হচ্ছে, তো এটা হচ্ছে পজিটিভ। ব্যাটারির ক্ষেত্রে নর্মালি ক্ষেত্রে কি হয়, ব্যাটারি ধরো ভোল্ট হচ্ছে 1.1 ভোল্ট, কার্বনিক যে ব্যাটারিগুলো, একটা ব্যাটারি 1.1 ভোল্ট, যদি এই যে তড়িৎ এখানে যে জাংশন পোটেনশিয়াল যদি বেশি হয়, ধরো 0.1 হয়, তখন কি হবে, তাহলে ব্যাটারির টোটাল এনার্জিটা, এই টোটাল ভোল্ট কত হবে, 1 ভোল্ট হয়ে যাবে। তো সবসময় ব্যাটারিতে করা হয় এই যে জাংশন পোটেনশিয়ালটাকে কম করে না হয় 0.0001 ভোল্ট রাখা হয়, ঠিক আছে। তো এই জাংশন পোটেনশিয়াল আমরা পরে আবার পড়বো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা পড়বো কি, যে কিভাবে সেল রিপ্রেজেন্ট করা হয়, মানে যে সেলটা, এই যে দুটো সেল, এই দুটো সেলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। ওকে, দেখো কোষের রিপ্রেজেন্টেশন আমরা লিখেছি কি, যে লেফট হ্যান্ড সাইড, যেটা আমরা প্রথম লেফট হ্যান্ড সাইডের দিকে যেটা রয়েছে, সেটাকে আমরা এখানে কি ঘটে, এখানে তোমার জারণ ঘটে, তো অক্সিডেশন বিক্রিয়া হয়, তাহলে এটাকে কি বলা হবে, জারণ হাফ সেল বলা হবে, বা লেফট হ্যান্ড সাইডের হাফ সেল বলা হবে, বা নেগেটিভ হাফ সেল বলা হবে, বা অ্যানোড বলা হবে। ঠিক অপর দিকের যেটা হবে, রাইট হ্যান্ড সাইডের যে, তাকে রাইট হ্যান্ড সাইড হাফ সেল বলা হবে, নট সেল, এটা হাফ সেল হবে, দুটো সেল মিলেই তো একটা সেল তৈরি হয়, বা বিজারণ হাফ সেল বলবে, বা রাইট হ্যান্ড সাইড হাফ সেল বলবে, বা পজিটিভ হাফ সেল বা ক্যাথোড হাফ সেল বলবে, ঠিক আছে। আমাদের কোষের রিপ্রেজেন্টেশন এভাবে হবে। তো দুটো দিকে দুটো জিনিস ঘটছে, তাহলে কি হচ্ছে, এখানে ক্ষেত্রে কি হয়, মেটাল থাকে, মেটাল কি হয়, N+ পরিণত হয়, মেটাল কি হয়, এখানে সলিড ছিল, এখানে কি হয়, অ্যাকুয়াস হয়ে যায়, AQ। তাহলে হাফ সেলের লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে, M/Mn+ অ্যাকুয়াস হয়েছে, আর এখানে কি ছিল, Mn+M, এটা অ্যাকুয়াস, এটা হচ্ছে সলিড। তোমরা অ্যাকুয়াসটা এরকম পাশেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে, আমরা হাফ সেলের রিপ্রেজেন্টেশনটা আগে করে নিচ্ছি। তাহলে হাফ সেলের লেফট হ্যান্ড সাইডে কি হয়েছিল, লেফট হ্যান্ড সাইডে দেখিয়েছিলাম যে জিঙ্ক থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি হচ্ছে, জিঙ্ক 2+ পরিণত করছে। দেখো এটা জিঙ্ক ছিল, যদি আমরা এটা লিখি জিঙ্ক/জিঙ্ক 2+, এখানে অবশ্যই তোমাকে লিখতে হবে সলিড, এবং এটা লিখতে হবে অ্যাকুয়াস। এখানে ক্ষেত্রে কি ছিল, কপার 2+ কপার ছিল কিনা। তো আমরা হাফ সেলের রিপ্রেজেন্টেশনটা জানতে পারলাম, এটা হচ্ছে হাফ সেলের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এখানে আমি বলেছিলাম অক্সিডেশন ঘটছে, তার মানে কি, এখানে এর 0 এর +2, তাহলে কি হচ্ছে, এখান থেকে বাড়ছে, তাই এটা অক্সিডেশন, এখান থেকে প্লাস থেকে 0-তে আসছে, তাই এটা রিডাকশন হলো। এরপর আমি যোগ করবো যে পুরো যে সেলটা, পুরো সেলটা কি হবে, আমি আবার লিখছি এই জায়গাতে, দেখে না, জিঙ্ক 2+ অ্যাকুয়াস / কপার 2+ অ্যাকুয়াস কপার সলিড, এটা হচ্ছে সলিড। তাহলে এটা হচ্ছে আমার একটা সেল রিপ্রেজেন্টেশন হলো। যখন আমি লবণ সেতু ইউজ করিনি সেই সময়ে সেল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, যে জিঙ্কের পর একটা ছোট স্ল্যাশ, জিঙ্ক 2+, বড় স্ল্যাশ, মানে হচ্ছে দুটো আমি ভেঙে দিচ্ছি, এটা একটা হাফ সেল, লেফট হ্যান্ড সাইডের হাফ সেল, এটা হচ্ছে কপার 2+ কপার, এটা রাইট হ্যান্ড সাইডের হাফ সেল। যখন আমি সল্ট ব্রিজ ইউজ করবো, এরকম দুটো স্ল্যাশ টেনে দেবো, এইটাকে বোঝায় সল্ট ব্রিজ। যখন তোমাদের এরকম থাকবে রিপ্রেজেন্টেশন, তখন বুঝে যাবে যে এর মধ্যে সল্ট ব্রিজ লাগানো হয়েছে, এদিকটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডের হাফ সেল, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের হাফ সেল। তাহলে আমি সেলের যে রিঅ্যাকশনের বিক্রিয়াটা হবে সেটা দেখো। সেলের রিঅ্যাকশন এর নিয়ম আছে, সেলের রিঅ্যাকশনের নিয়ম হচ্ছে কি, সেল সবসময় কি হবে, নিউট্রাল হবে। তাহলে কি হচ্ছে, আমাদের অ্যানোড, লেফট হ্যান্ড সাইডটা কি বলেছিলাম আমি, অ্যানোড বলেছিলাম। অ্যানোডে কি হচ্ছে, জিঙ্ক থেকে কি হচ্ছে, জিঙ্ক 2+ প্লাস দুটো ইলেকট্রন। ক্যাথোডে কি হচ্ছে, কপার 2+, ওই দুটো ইলেকট্রন নিয়ে কি হচ্ছে, কপার তৈরি করছে।
তো টোটাল আমাদেরকে দেখতে হবে কি, যে আমি বলেছি যে যখন সেল রিঅ্যাকশন হবে সেখানে নম্বর অফ ইলেকট্রন সবসময় কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। নম্বর অফ ইলেকট্রন ক্যান্সেল না হলে এটা নিউট্রাল কখনোই হবে না। তো টোটাল সেল রিঅ্যাকশন কিভাবে হবে, টোটাল যে সেল রিঅ্যাকশনটা হবে, টোটাল সেল রিঅ্যাকশনটা কি হবে, দেখো এখানে জিঙ্ক, এদিকে কি রয়েছে, কপার 2+ রয়েছে, এখানে কি আছে, জিঙ্ক 2+ আছে প্লাস কপার রয়েছে, এই দুটো ইলেকট্রন কেটে গেল, কেটে গিয়েছে। এটা হচ্ছে তোমার পুরো সেল রিঅ্যাকশন যেটা করা হয় সেটা হচ্ছে সেল রিঅ্যাকশন, হচ্ছে এভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এর আগে আমি দেখিয়েছি যে সল্ট ব্রিজ দিয়ে যেটা তোমার সাংকেতিক যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে সেটা, আর এটা হচ্ছে সেল রিঅ্যাকশন। আমি পরে আরো একটা উদাহরণ তোমাদের দিই, যেমন ধরো আমি এখানটা আগে লিখে দিচ্ছি, সেলটা দেখো Cu2+, এটা হচ্ছে অ্যাকুয়াস, এখানে তোমাদের অবশ্যই মোলার চিহ্নটা থাকবে, এটা আমি আগে বলতে ভুলে গেছি। এখানে Ag+ অ্যাকুয়াস Ag, এখানেও 1 মোলার থাকবে। যেখানে অ্যাকুয়াসটা থাকবে সেই জায়গায় তোমাকে কনসেন্ট্রেশনটা অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে। সেল রিপ্রেজেন্টেশনে যখন সাংকেতিক যে প্রকাশ করা হয় তখন অবশ্যই যেখানে দ্রবণটা থাকবে সেই দ্রবণে অবশ্যই তোমাদের কি থাকবে, কনসেন্ট্রেশন টার্মটা থাকবে। তাহলে এইটা একটা কনসেন্ট্রেশন টার্ম রয়েছে, এটা একটা তোমার পুরো সেল দেওয়া হয়েছে, তোমাকে বলা হয়েছে সেল রিঅ্যাকশনটা লেখো। তাহলে তুমি এখান থেকে সেল রিঅ্যাকশনটা লিখবে, কিভাবে লিখবে, তাহলে এই দিকটা অ্যানোড মানে লেফট হ্যান্ড সাইড, এদিকটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে কি হচ্ছে, কপার কি হচ্ছে, কপার 2+ প্লাস দুটো ইলেকট্রন, ওকে, দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এখানে কি করছে, Ag+, এখানে কি হচ্ছে, Ag+ একটা ইলেকট্রন নিয়ে কি করছে, Ag উৎপন্ন করছে, ঠিক আছে। এবার টোটাল রিঅ্যাকশনটা আমাকে কি বলেছি আমি, যে সেল রিঅ্যাকশনটা কি হচ্ছে, তোমার নিউট্রাল হতে হবে, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হতে হবে যাতে এটা নিউট্রাল হয়ে যায়। তাহলে আমি এখানে লিখলাম কপার প্লাস Ag+, সেল রিঅ্যাকশনটা কি হচ্ছে, কপার 2+ প্লাস Ag, এটা হচ্ছে। কিন্তু দেখো এখানে ইলেকট্রন যেগুলো রয়েছে এই ইলেকট্রনগুলো সমান নয়, তাহলে কি হচ্ছে, এখানে দুটো ছিল 2Ag হয়েছে। এখন তোমাদের সেল রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে, কপার প্লাস 2Ag প্লাস কপার 2+ প্লাস 2Ag। তাহলে বুঝতে পারলে যে তোমাদের কোষের যে রিপ্রেজেন্টেশন এবং কিভাবে রিঅ্যাকশনটা লিখতে হবে সেটা এভাবে তোমাদেরকে রিঅ্যাকশনগুলো লিখতে হবে। এরপর আমি তোমাদের দুটো জিনিস দিয়ে দিই, তোমরা বাড়িতে করবে হোম টাস্ক হিসেবে, আমি পরের ক্লাসে তোমাদের এটা বলে দেবো যে কিভাবে হবে, এই সেল রিঅ্যাকশনটা লিখবে। সল্ট ব্রিজ লাগানো হয়েছে, এখানে কি আছে, ক্যাডমিয়াম 2+, ক্যাডমিয়াম, এটা অ্যাকুয়াস, এটা হচ্ছে সলিড 0.1 মোলার, এটা 1 নম্বর। 2 নম্বরটা লিখে নাও, ধরো নিকেল 2+, সল্ট ব্রিজ লাগানো হয়েছে, এটা অ্যাকুয়াস, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে 1 মোলার, এখানে হচ্ছে Ag+, Ag অ্যাকুয়াস 1 মোলার। তাহলে কি হচ্ছে, আমি দুটো তোমাদেরকে দিলাম যে সেলের সাংকেতিক গঠন দিয়ে দিয়েছি, প্রকাশ দিয়েছি। এখানে তোমাদেরকে কি করতে হবে, রাসায়নিক বিক্রিয়াটা লিখবে, সেলে কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেটা তোমরা লিখবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, তোমাদের পরের ভিডিওতে অন্য সেলগুলো আসতে থাকবে আস্তে আস্তে। তোমরা এখন পর্যন্ত এগুলো প্র্যাকটিস করো এবং এই দুটো আমাকে অবশ্যই তোমরা করে ফেসবুকে আমাদেরকে পোস্ট করে জানাতে পারো, ছবি তুলে সেই পেজের যে ছবিটা তুলেছো সেটা তুমি আমাদের পোস্ট করে জানাতে পারো। আর আমি তোমাদের পরের ভিডিওতে এটার আমি তোমাদের কি দেখাবো, যে কিভাবে সেল রিঅ্যাকশনটা হচ্ছে। তো আজকের পর্যন্ত এইটুকুই, টাটা, বাই বাই।